উম, ধরুন এই মুহূর্তে আমরা যা দেখছি বা শুনছি, মানে এই যে আমরা কথা বলছি, তার সবই একটা নিখুঁত বিভ্রম, একটা ইলিউশন। কেমন হবে যদি আমাদের পুরো জীবনটাই আসলে একটা সাজানো নাটক হয়? বাপরে, শুরুতেই এমন একটা কথা! মানে, এটা শুনলেই তো আমাদের চারপাশে চেনা জগৎটাকে হঠাৎ করে খুব অচেনা আর আম, বেশ সন্দেহজনক মনে হতে শুরু করে। ঠিক তাই। মনে হয় এই যে শব্দগুলো বাতাসে ভাসছে, এগুলো কি আসলেই আছে, নাকি পুরোটাই আমাদের মস্তিষ্কের ভেতরের একটা খেলা? হুম, একটা অস্বস্তি তো তৈরি হয়ই। আর ঠিক এই অস্বস্তির জায়গা থেকেই আমাদের আজকের গভীর আলোচনাটা শুরু হচ্ছে। আজকে আমরা দর্শনের লেন্স দিয়ে মানব জীবনের সবচেয়ে বড় কিছু প্রশ্ন খুঁজব, মানে একটা ডিপ ডাইভ দেব বলতে পারেন। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি বা গাইড হচ্ছে সাইমন ব্ল্যাকবার্নের লেখা বিখ্যাত একটা বই, থিঙ্ক। একদম। ব্ল্যাকবার্ন এই বইটাতে দর্শনের খুব জটিল বিষয়গুলোকে খুব সহজে আমাদের দৈনন্দিন চিন্তার সাথে যুক্ত করেছেন। উদ্দেশ্যটা হলো শুধু কিছু তথ্য জানা নয়, বরং আমাদের মস্তিষ্ককে রীতিমতো একটু ট্রেনিং দেওয়া। ঠিক, চারপাশের বাস্তবতা আর আমাদের নিজেদের চিন্তাধারাকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য এই ট্রেনিংটা খুব দরকার। তো চলুন একেবারে গোড়ার প্রশ্ন থেকে শুরু করা যাক। মানে আমরা আসলে কি জানি? আমাদের চারপাশের এই জগৎ কি আসলেই বাস্তব? এই প্রশ্নটা শতাব্দীর পর শতাব্দী ধরে চিন্তাবিদদের ঘুম কেড়ে নিয়েছে, জানেন। ফরাসি দার্শনিক রেনি ডেকার্থ বিষয়টির একেবারে গভীরে যাওয়ার জন্য একটা চরম পদ্ধতি বেছে নিয়েছিলেন। চরম পদ্ধতি বলতে? মানে, তিনি ভাবলেন, আমরা তো অনেক সময় ভুল দেখি বা স্বপ্ন দেখি, তাই না? আহা, আর সেই মুহূর্তে স্বপ্নটাকে কিন্তু খুব বাস্তব মনে হয়। হ্যাঁ তা তো বটেই, ঘুম ভাঙার আগ পর্যন্ত বোঝাই যায় না। ঠিক। তো ডেকার্ত ভাবলেন, এমনও তো হতে পারে চরম ক্ষমতাবান কোনো এক শয়তান বা এভিল ডিমন আমাদের মস্তিষ্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, মানে ম্যাট্রিক্স সিনেমার মতো কিছু একটা? হ্যাঁ, অনেকটাই সেরকম। সেই শয়তানটা ইচ্ছে করেই আমাদের চারপাশের গাছপালা, আকাশ, মাটি সবকিছুকে মিথ্যে এক বিভ্রম হিসেবে আমাদের চোখের সামনে তুলে ধরছে। হুম, বিষয়টা একটু সহজে বোঝার চেষ্টা করি। আধুনিক যুগের এই যে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর গেমের কথা যদি আমরা ভাবি, তাহলে ব্যাপারটা অনেকটা মিলে যায়। একদম ঠিক বলেছেন। ধরুন একটা অত্যন্ত উন্নত ভিআর হেডসেট পরে কেউ গেম খেলছে। গেমের ভেতরে আপেলের স্বাদ পাওয়া যাচ্ছে, বাতাসের ঝাপটা গায়ে লাগছে, কিন্তু আসলে তো তার পুরোটাই কোডিং। হ্যাঁ, আর বাইরের কেউ একজন বসে বসে ওই কোড নিয়ন্ত্রণ করছে। তাই তো। এখন যদি আমাদের চোখ, কান, ত্বক, এই ইন্দ্রিয়গুলোই আমাদের এভাবে ধোঁকা দিতে পারে, তাহলে তো যে কোনো কিছুর অস্তিত্ব নিয়েই সন্দেহ থেকে যায়। আমরা তো কোনো কিছুতেই বিশ্বাস করতে পারি না। একদম সঠিক যুক্তিতে পৌঁছেছেন আপনি। ডেকার্থ ঠিক এই চরম হতাশার সন্দেহের জায়গাটাতেই আটকে গিয়েছিলেন। তিনি একে একে সবকিছু বাতিল করে দিচ্ছিলেন। তারপর তিনি কি কোনো সমাধান পেলেন? হ্যাঁ, এই সন্দেহের একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে তিনি হঠাৎ একটা অকাট্য সত্য আবিষ্কার করলেন। তিনি বুঝলেন সবকিছু মিথ্যে হতে পারে, সব অনুভূতি ধোঁকা হতে পারে, কিন্তু কিন্তু কি? কিন্তু কিন্তু সন্দেহ করা হচ্ছে, এই কাজটা তো আর মিথ্যে হতে পারে না। যদি সন্দেহ করার মতো কোনো কাজ ঘটে থাকে, তার মানে সেখানে চিন্তার অস্তিত্ব আছে। ও, মানে আমি সন্দেহ করছি সেটাই প্রমাণ করে যে অন্তত সন্দেহ করার মতো কেউ একজন আছে। ঠিক তাই। চিন্তা তো আর শূন্য থেকে আসতে পারে না। চিন্তা করার জন্য একটা মনের অস্তিত্ব থাকতেই হবে। আর এখান থেকেই তার সেই বিখ্যাত উপলব্ধিটা আসে, কজিটো এরগো সাম। মানে আমি চিন্তা করি তাই আমি আছি। হ্যাঁ। দাঁড়ান একটু দাঁড়ান। এই জায়গাটাতে আমার সামান্য খটকা লাগছে। কিরকম খটকা? এই যে আমি চিন্তা করছি মানেই যে আস্ত একটা আমি আছি, সেটা দেখার কিভাবে নিশ্চিত হলেন? এমনও তো হতে পারে যে শুধু একটা চিন্তা মহাশূন্যে ভাসছে, এর পেছনে নির্দিষ্ট কোনো রক্তমাংসের মানুষ বা সত্তা নেই। বাহ, খুব সুন্দর একটা আপত্তি তুলেছেন। পরবর্তীতে অনেক দার্শনিকও কিন্তু ঠিক এই প্রশ্নটিই তুলেছিলেন। তারা বলেছিলেন যে ডেকার্থ হয়তো একটু বেশি দাবি করে ফেলেছেন। তাই না? আমারও সেটাই মনে হলো। হ্যাঁ, তার হয়তো বলা উচিত ছিল, চিন্তা ঘটছে, তাই চিন্তার অস্তিত্ব আছে। এর বেশি কিছু নয়। কিন্তু ডেকার্তের মূল পয়েন্টটা একটু অন্যরকম ছিল। সেটা কি? তিনি বোঝাতে চেয়েছিলেন যে আমাদের ইন্দ্রিয় বা শরীর যদি সম্পূর্ণ ভুয়া বা বিভ্রম হয়, তবুও আমাদের মন বা সচেতন সত্তার অস্তিত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই।
এটিকে আরও পোক্ত করতে তিনি মোমের উদাহরণ বা ওয়্যাক্স আর্গুমেন্ট দিয়েছিলেন। মোমের উদাহরণ, সেটা আবার কিভাবে কাজ করে? ধরুন, আমাদের সামনে এক টুকরো শক্ত মোম রাখা আছে। সেটার একটা নির্দিষ্ট আকার আছে, আঙুল দিয়ে টোকা দিলে শক্ত একটা ঠকঠক শব্দ হয়। হ্যাঁ, আর ফুল বা মধুর মতো একটা গন্ধও পাওয়া যায়। আমাদের চোখ, কান বা নাক এই তথ্যগুলো সংগ্রহ করে। এবার মোমটাকে আগুনের খুব কাছে নিয়ে যাওয়া হলো। কি ঘটবে তখন? সেটা তো গলে তরল হয়ে যাবে, মানে আকার বদলে যাবে, গরম হয়ে যাবে, আর টোকা দিলে আগের মতো শব্দও হবে না। ঠিক। এখন দেখুন, আমাদের চোখ, কান, নাক বা ত্বক অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয় বলছে যে আগুনের আগের বস্তুটা আর আগুনের পরের বস্তুটা সম্পূর্ণ আলাদা দুটো জিনিস। কারণ তাদের কোনো বৈশিষ্ট্যই তো আর এক নেই। একদম। কিন্তু তারপরও আমরা কিভাবে জানি যে তরল হয়ে যাওয়া জিনিসটা ওই আগের মোমটা? এটা তো আমরা এমনিতেই বুঝতে পারি। দাঁড়ান, ও আচ্ছা, তার মানে আমাদের চোখ বা কান আমাদের এই তথ্য দিচ্ছে না। ঠিক ধরেছেন। আমাদের ভেতরের বুদ্ধিমত্তা বা ইন্টালেক্ট জিনিসটাকে বিশ্লেষণ করে বুঝছে যে বস্তুর মূল সত্তা একই আছে। ঠিক তাই। দেকার্ত বোঝাতে চেয়েছিলেন যে আমরা জগৎকে আসলে এই চোখ, কান বা ইন্দ্রিয় দিয়ে বুঝি না। আমরা জগৎকে বুঝি আমাদের মন এবং যুক্তিবোধ দিয়ে। জ্ঞান আসে চিন্তাশক্তি থেকে, ইন্দ্রিয় থেকে নয়। দারুণ একটা ব্যাপার, বুঝতে পেরেছি। তার মানে আমাদের মন বা চিন্তাশক্তিই হলো সবচেয়ে নিশ্চিত একটা বিষয়। হ্যাঁ। কিন্তু এখান থেকেই তো একটা বড় সমস্যার জন্ম হচ্ছে বলে মনে হচ্ছে। কি রকম সমস্যা? এই যে মন যা চিন্তা করছে, বিশ্লেষণ করছে, সেটা তো একটা অদৃশ্য ব্যাপার। কিন্তু আমরা তো রক্তমাংসের মানুষ, আমাদের একটা ভৌত শরীর আছে। এই অদৃশ্য মন আমাদের এই ভৌত শরীরের সাথে কিভাবে যোগাযোগ করে? প্রশ্নটা আরেকটা বুঝিয়ে বলবেন। যেমন ধরুন, আমি মনে মনে ভাবলাম যে আমি হাত তুলব, আর সাথে সাথে আমার হাতটা উঠে গেল। একটা চিন্তার মতো অবস্তুগত জিনিস কিভাবে একটা বস্তুগত হাতকে নাড়াতে পারে? অসাধারণ। দর্শনের জগতে এটি মাইন্ড বডি প্রবলেম বা মন ও শরীরের সমস্যা নামে পরিচিত। দেকার্ত মনে করতেন মন এবং শরীর সম্পূর্ণ ভিন্ন দুটি পদার্থ বা সাবস্টেন্স। মানে দুটো আলাদা জিনিস। হ্যাঁ, শরীরের ভর আছে, জায়গা দখল করে, কিন্তু মনের তো এসব নেই। এই ধারণাকে বলা হয় সাবস্ট্যান্স ডুয়ালিজম। শরীর যেন একটা যান্ত্রিক রোবট, আর মন হল সেই রোবটের ভেতরে বসে থাকা একটা অদৃশ্য চালক। আচ্ছা। আধুনিক দার্শনিকরা দেকার্তের এই ধারণাকে একটু ব্যঙ্গ করে নাম দিয়েছেন মেশিনের ভেতরের ভূত বা গোস্ট ইন দ্য মেশিন। ভূত? মানে অশরীরী কিছু একটা শরীরের কলকবজা নাড়াচ্ছে? শুনতে তো অনেকটা কল্পকাহিনী বা সাইফাই মুভির মতো লাগে। হ্যাঁ, অনেকটাই সেরকম শোনায়। কিন্তু মন আর শরীর যদি সত্যিই আলাদা হয়, তাহলে তো বাইরে থেকে কোনো মানুষের আচরণ দেখে বোঝার উপায় নেই তার ভেতরে আসলে কি চলছে। সে বাইরে হয়তো হাসছে, কিন্তু ভেতরে তার কোনো অনুভূতিই নেই। চমৎকার ধরেছেন বিষয়টা। এই চিন্তাটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে দার্শনিকরা জম্বি থট এক্সপেরিমেন্টের কথা বলেন। জম্বি? ওই যে সিনেমাতে যেমন পচা গলা লাশ হাঁটে, ওরকম কিছু? না না, হলিউডে সিনেমাতে জম্বি বলতে আমরা সেটা বুঝলেও দর্শনে জম্বি হল এমন কেউ যে দেখতে একদম সাধারণ মানুষের মতো। আচ্ছা। সে হাসে, কাঁদে, আঘাত পেলে উ করে, শব্দ করে। তার শরীরের ভেতর সমস্ত স্নায়বিক বিক্রিয়া আমাদের মতোই ঘটে, কিন্তু তার ভেতরে কোনো চেতনা বা নিজের বলতে কোনো সাবজেক্টিভ অনুভূতি নেই। ভেতরটা পুরো অন্ধকার। বাপরে, এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা ধারণা। তার মানে আমাদের আশেপাশের যে কোনো মানুষই এমন দার্শনিক জম্বি হতে পারে, আর আমরা কোনোদিনও সেটা প্রমাণ করতে পারব না। ঠিক বলেছেন। আবার ধরুন মিউট্যান্টের কথা। মিউট্যান্ট কারা? মিউট্যান্ট হল এমন কেউ যার চেতনা আছে, কিন্তু তার অনুভূতি আমাদের চেয়ে পুরোপুরি আলাদা। হয়তো সে যখন লাল রং দেখে, তার ভেতরে এমন একটা অনুভূতি হয় যা আমরা নীল রং দেখলে অনুভব করি। কিন্তু সে তো ছোটবেলা থেকেই লাল রঙকে লাল বলতেই শিখেছে, তাই না? একদম। তাই বাইরে থেকে আমরা কোনো পার্থক্য ধরতে পারি না। এই থট এক্সপেরিমেন্টগুলো আমাদের একটা বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। অন্যের মনের ভেতরের প্রকৃত অবস্থা জানা কি আদৌ সম্ভব? আমি ব্যাপারটা একটা অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করছি। ধরুন, আমাদের শরীরটা হলো একটা কম্পিউটারের হার্ডওয়্যার, আর মনটা হলো সফটওয়্যার। হ্যাঁ, খুব সুন্দর উপমা। ফাংশনালিজমের ধারণাটাও কিন্তু এমন। মানে একটা সিস্টেম কিভাবে কাজ করছে বা ফাংশন করছে, সেটাই আসল। কিন্তু ধরুন,
আমার শরীরের হার্ডওয়্যারে যখন ব্যথার সফটওয়্যার চলছে আমি তো বুঝতে পারি কষ্ট কেমন, কিন্তু অন্য একটা হার্ডওয়্যারে সেই একই সফটওয়্যার ঠিক কেমন অনুভব করায় সেটা পরিমাপ করার তো কোনো যন্ত্র নেই আমাদের কাছে। এটাই আধুনিক বিজ্ঞান এবং দর্শনের সবচেয়ে বড় দেয়াল। মানে বিজ্ঞান তো অনেক উন্নতি করেছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। স্ক্যানার দিয়ে মস্তিষ্কের কোন নিউরনগুলো ফায়ার করছে, কোন কেমিক্যাল রিলিজ হচ্ছে, সব নিখুঁতভাবে মাপা যায়। এটা অনেকটা অণুর গতিবিধি মেপে তাপমাত্রা বের করার মতো ব্যাপার। হ্যাঁ, ফিজিক্স বা বায়োলজি দিয়ে এটা খুব সহজেই ব্যাখ্যা করা যায়। কিন্তু ভৌত নিউরনের ফায়ারিং থেকে কেন আমাদের ভেতরে ব্যথা লাগার একটা খুব ব্যক্তিগত সাবজেক্টিভ কষ্টের অনুভূতি তৈরি হয়, বিজ্ঞান সেটার কোনো উত্তর দিতে পারে না। ও আচ্ছা। দর্শনে একেই বলা হয় হার্ড প্রবলেম অফ কনশাসনেস বা চেতনার কঠিন সমস্যা। বস্তু থেকে কিভাবে চেতনার জন্ম হয় তার কোনো মেকানিজম আজও আমাদের অজানা। এটা সত্যিই অবাক করার মতো। আচ্ছা, যদি আমরা ধরেও নিই যে চেতনা কোনোভাবে আমাদের এই ভৌত মস্তিষ্কের সাথেই যুক্ত, তাহলে তো আরও একটা বড় সংকট তৈরি হয়। কী রকম সংকট? আমাদের ব্রেন তো একটা ভৌত যন্ত্র, আর মহাবিশ্বের সমস্ত ভৌত জিনিস তো পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে চলে। নিউরন, কেমিক্যাল সবকিছুই তো কারণ এবং ফলাফলের শৃঙ্খলে বাঁধা। তাহলে আমাদের সিদ্ধান্তগুলো কি আসলেই আমাদের, নাকি আমরা শুধু প্রকৃতির নিয়ম মেনে চলা একটা যন্ত্র মাত্র? বাহ, আমরা খুব সাবলীলভাবে স্বাধীন ইচ্ছা বনাম নির্ধারণবাদ বা ফ্রি উইল ভার্সেস ডিটারমিনিজমের আলোচনায় ঢুকে পড়েছে। নির্ধারণবাদ ব্যাপারটা আসলে কি? নির্ধারণবাদ বা ডিটারমিনিজম বলে যে মহাবিশ্বের প্রতিটি ঘটনা তার আগের ঘটনাগুলো এবং প্রকৃতির নিয়মের একটা অবশ্যম্ভাবী ফলাফল। মানে আগের ঘটনার রেশ ধরেই পরের ঘটনা ঘটে? হ্যাঁ, একটি বিলিয়ার্ড বলকে আঘাত করলে সেটি কোন দিকে যাবে তা যেমন ফিজিক্সের নিয়ম দিয়ে আগে থেকেই বলে দেওয়া যায়, তেমনি মানুষের চিন্তাভাবনাও স্নায়ুবিক এবং পরিবেশগত কারণের ফলাফল। একটু ভাবার সুযোগ দিন। তার মানে কি এই দাঁড়ায় যে আমরা আমাদের জীবনে যা কিছু করছি, এই যে আমি আজকে সকালে কফি না খেয়ে চা খাওয়ার সিদ্ধান্ত নিলাম, বা কেউ একজন হয়তো বড় কোনো অপরাধ করল, এগুলো সবই কি বিগ ব্যাংয়ের সময় থেকেই প্রকৃতির অমোঘ নিয়মে পূর্বনির্ধারিত ছিল? এখানে কি আমাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণই নেই? নির্ধারণবাদীদের মতে ঠিক তাই। জার্মান দার্শনিক শোপেনহাওয়ার বিষয়টা বোঝাতে একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। আচ্ছা, কি উদাহরণ? ধরুন এক গ্লাস জল, মনে মনে ভাবছে আমি চাইলে উত্তাল ঢেউ হয়ে আছড়ে পড়তে পারি, চাইলে বাষ্প হয়ে আকাশে উঠতে পারি, আবার চাইলে বরফও হয়ে যেতে পারি, কিন্তু আমি এখন শান্ত হয়ে গ্লাসের ভেতরই বসে থাকার সিদ্ধান্ত নিলাম। জল বেচারা বুঝতে পারছে না যে প্রচণ্ড বাতাস বা চরম তাপমাত্রা ছাড়া সে নিজে থেকে এর কিছুই করতে পারে না। একদম, তার এই স্বাধীনভাবে বসে থাকার ভাবনাটা স্রেফ একটা বিভ্রম। মানুষের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম হতে পারে। আমাদের মনে হয় আমরা স্বাধীন, কিন্তু আসলে আমাদের জিন, অতীত অভিজ্ঞতা আর পরিবেশ আমাদের দিয়ে সব সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা মেনে নেওয়া তো খুব কঠিন। আচ্ছা, যদি সবকিছু পূর্বনির্ধারিত না হয়ে কিছুটা র্যান্ডম বা এলোমেলো ভাবে ঘটে, কোয়ান্টাম মেকানিক্স তো বলে যে মহাবিশ্বের অনেক কিছুই সম্ভাবনার ওপর চলে, পুরোপুরি নির্ধারিত নয়। তাহলে এই র্যান্ডমনেসের ভেতরে কি আমাদের স্বাধীন ইচ্ছা লুকিয়ে থাকতে পারে? এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। একটু ভেবে দেখুন, যদি আপনার মস্তিষ্কের ভেতরে কোনো একটা সিদ্ধান্ত সম্পূর্ণ এলোমেলো বা র্যান্ডমভাবে তৈরি হয়, তাহলে কি সেটা আপনার নিজের সিদ্ধান্ত হলো? র্যান্ডমভাবে মানে? ধরুন আপনার হাত হঠাৎ করে র্যান্ডমভাবে লাফিয়ে উঠে কাউকে আঘাত করল। এখানে তো আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ, তা তো বটেই। সুতরাং সবকিছু যদি পূর্বনির্ধারিত হয় তাহলেও আমরা বন্দী, আর সবকিছু যদি র্যান্ডম হয় তাহলেও আমরা নিয়ন্ত্রণের বাইরে। কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের দায়বদ্ধতা বা স্বাধীন ইচ্ছার জায়গা থাকছে না। তাই তো। তাহলে উপায়? আমরা কি কেবলই নিয়তির হাতের পুতুল? এই দুটোর মাঝামাঝি কি কোনো সমাধান নেই? সমাধান হিসেবে দার্শনিকরা কম্প্যাটিবিলিজম বা সামঞ্জস্যবাদের কথা বলেন। এই ধারণা অনুযায়ী ডিটারমিনিজম সত্য হলেও আমাদের স্বাধীন ইচ্ছা থাকতে পারে। কিভাবে সম্ভব সেটা? আমাদের বুঝতে হবে স্বাধীনতা বলতে আমরা কি বোঝাচ্ছি। স্বাধীনতা মানে এই নয় যে আমাদের সিদ্ধান্তগুলোর পেছনে কোনো কারণ থাকবে না, বরং স্বাধীনতা হল সেই কারণগুলো কোথা থেকে আসছে।
মানে সিদ্ধান্ত নেওয়ার কারণটা যদি বাইরের কেউ চাপিয়ে দেয় আর যদি ভেতর থেকে আসে, এই দুটোর মধ্যে পার্থক্য করা। ঠিক তাই। ধরুন কেউ যদি আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে কোনো কাজ করতে বাধ্য করে, অথবা ধরুন মিনি মার্শিয়ান বা ভিন গ্রহের ছোট প্রাণীরা মস্তিষ্কে ঢুকে রিমোট কন্ট্রোল দিয়ে আমাদের নিয়ন্ত্রণ করে, তবে আমরা স্বাধীন নই। আচ্ছা। কিন্তু একটি সিদ্ধান্ত যদি আমাদের নিজস্ব বিচার বিশ্লেষণ, আমাদের বিশ্বাস এবং ভেতরের আকাঙ্ক্ষা থেকে তৈরি হয়, তবে নির্ধারণবাদের শৃঙ্খলে আটকে থেকেও আমরা স্বাধীন। তার মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি সেগুলো সত্যিই আমাদের নিজস্ব চিন্তার ফসল কিনা সেটা যাচাই করা খুব জরুরি। একদম। সমাজ, সোশ্যাল মিডিয়া বা চারপাশের মানুষের প্রভাবে আমরা এমন অনেক সিদ্ধান্ত নিই যা হয়তো আমাদের নিজেদের নয়, বরং ওই মিনি মার্শিয়ানদের মতো বাইরে থেকে আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা ফিল্টার করতে পারাটাই আমাদের স্বাধীনতার প্রথম শর্ত। একেবারে নিখুঁত একটা ব্যবহারিক শিক্ষা বের করেছেন। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েই যায়। কি বিষয়? আমরা বারবার বলছি আমাদের সিদ্ধান্ত, আমাদের বিচার বিশ্লেষণ। এই যে আমরা কোনো কাজের দায়ভার নিচ্ছি, এই আমরা আসলে কে? আমাদের আসল পরিচয় বা আইডেন্টিটি কি? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি। আমি ছোটবেলায় যেমন দেখতে ছিলাম, এখন তার থেকে অনেক আলাদা। আমার চিন্তা ভাবনা বদলেছে, শরীরের কোষ পর্যন্ত বদলে গেছে। তাহলে আমি কি সেই একই ব্যক্তি? দার্শনিকরা এই পরিচয় নিয়ে কি বলেন? এখানে দার্শনিকদের মধ্যে বেশ মতভেদ আছে। স্কটিশ দার্শনিক ডেভিড হিউম মনে করতেন স্থায়ী আমি বলতে আসলে কিছুর অস্তিত্ব নেই। মানে আমি বলে কেউ নেই? আমরা যখন নিজেদের ভেতরে তাকাই, তখন আমরা কেবল কিছু বিচ্ছিন্ন স্মৃতি, চিন্তা, আনন্দ বা কষ্টের অনুভূতি দেখতে পাই। এগুলো একটা সুতোর মতো একে অপরের সাথে জড়ানো থাকে। আচ্ছা। হিউমের মতে আমরা হলাম শুধুই এই চিন্তা আর অনুভূতির একটা সমষ্টি বা বান্ডেল। এর বাইরে অপরিবর্তনীয় কোনো আত্মা বা সত্তা নেই। হিউমের এই ধারণাটা বেশ অদ্ভুত লাগছে। আমি যদি এটাকে একটা অ্যানালজি দিয়ে বলি, ধরুন আমাদের জীবনটা একটা বড় ফটো অ্যালবাম। হিউম কি বলতে চাইছেন যে আমরা হলাম শুধুই অ্যালবামের ভেতরে থাকা আলাদা আলাদা ছবিগুলো, আর এই ছবিগুলো ছাড়া আমাদের আর কোনো নির্দিষ্ট পরিচয় নেই? অসাধারণ উপমা। হিউমের তত্ত্বটা ঠিক এমনই। অন্যদিকে টমাস রিডের মতো দার্শনিকরা এর ঠিক উল্টোটা ভাবতেন। তিনি কি ভাবতেন? রিড মনে করতেন যে আমি হল একটি অবিভাজ্য ও স্থায়ী সত্তা। শরীর বা চিন্তার পরিবর্তন হলেও ওই মূল সত্তাটি একই থাকে। আপনার ফটো অ্যালবামের উদাহরণে রিডের তত্ত্ব অনুযায়ী আমরা হলাম ওই অপরিবর্তনীয় অ্যালবামের কভার বা মূল বাধাই, যা সব ছবিকে ধারণ করে। দারুণ। আর বিখ্যাত দার্শনিক জন লক, তার ধারণাটা কেমন ছিল? জন লকের তত্ত্বটি সবচেয়ে বেশি জনপ্রিয়। তার মতে মানুষের পরিচয় নির্ভর করে চেতনার ধারাবাহিকতার ওপর, যাকে বলা হয় কন্টিনিউইটি অফ কনশিয়াসনেস। চেতনার ধারাবাহিকতা? হ্যাঁ, অর্থাৎ একজন মানুষ যদি তার অতীতের ঘটনাগুলো স্মরণ করতে পারে, তবেই সে অতীত ও বর্তমানের মধ্যে একটি অভিন্ন ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। আপনার অ্যালবামের উপমা দিয়ে বললে, লকের মতে আমাদের পরিচয় হল সেই গল্প বা স্টোরি লাইন যা অ্যালবামের প্রথম ছবি থেকে শুরু করে আজকের ছবি পর্যন্ত একটা ধারাবাহিকতা তৈরি করেছে। লকের এই চেতনার ধারাবাহিকতা বিষয়টা বাস্তবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। ধরুন আইনি ক্ষেত্রে। হ্যাঁ, ব্যাখ্যা করুন তো একটু। কোনো মানুষ যদি বড় কোনো অপরাধ করে এবং তারপর কোনো দুর্ঘটনায় তার চরম অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রম হয়, সে অতীতের সবকিছু ভুলে যায়। লকের তত্ত্ব অনুযায়ী বর্তমানে ওই মানুষটির ভেতরে অতীতের সেই অপরাধী সত্তাটির আর কোনো ধারাবাহিকতা নেই। একদম ঠিক। তাহলে কি তাকে ওই অপরাধের জন্য শাস্তি দেওয়া নৈতিকভাবে ঠিক হবে? এটি তো রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন। ঠিক এই কারণেই দর্শনের আলোচনাগুলো শুধু চিন্তার জগতেই সীমাবদ্ধ থাকে না, জানেন তো। এগুলো আমাদের বাস্তব জীবন, আইন এবং নৈতিকতার ভিত নাড়িয়ে দেয়। আর এমন জটিল প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের আবেগ দিয়ে ভাবলে চলে না, আমাদের চিন্তা ভাবনার পদ্ধতিকে নিখুঁত করতে হয়। যুক্তির কাঠামোতে সবকিছু ফেলতে হয়। আর এখানেই আসে যুক্তির প্রশিক্ষণ। আমরা কিভাবে চিন্তা করব, কিভাবে ভুল লজিক থেকে বাঁচব। হ্যাঁ, দর্শন আমাদের মূলত দুই ধরনের যুক্তিবিদ্যা শেখায়। একটি হল ডিডাকটিভ বা অবরোহী যুক্তি, যেখানে কয়েকটি সাধারণ সত্য বা প্রেমিস থেকে
একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো হয়। যেমন সব মানুষ মরণশীল, সোক্রেটিস একজন মানুষ, অতএব সোক্রেটিস মরণশীল। এটি অনেকটা গাণিতিক সত্যের মতো। যদি ভিত্তি ঠিক থাকে তবে সিদ্ধান্ত 100% নিশ্চিত। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন তো আর এত নিখুঁত সমীকরণে চলে না। ঠিক বলেছেন, আমাদের বারবার মুখোমুখি হতে হয় ইন্ডাকটিভ রিজনিং বা আরোহী যুক্তির। ইন্ডাকটিভ রিজনিং বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। এখানে আমরা কিছু নির্দিষ্ট বা বিচ্ছিন্ন ঘটনা দেখে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছাই। যেমন ধরুন, মানুষ হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে সূর্য উঠতে দেখেছে। সেই অতীত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে ধরে নিই যে আগামীকালও সূর্য উঠবে। আমরা গুটি কয়েক ঘটনা থেকে একটি সার্বজনীন সিদ্ধান্তে লাফ দিই। কিন্তু এটা তো চরম বিপজ্জনক হতে পারে। ওই যে মানুষ তো একসময় হাজার বছর ধরে আকাশ দেখে এটাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। আমাদের সীমিত অভিজ্ঞতা দিয়ে পুরো মহাবিশ্বের নিয়ম তো আর বলে দেওয়া যায় না। একদম সত্যি। তাহলে আমরা এই ধোঁকা থেকে বাঁচব কিভাবে? বাঁচতে হলে আমাদের প্রবাবিলিস্টিক রিজনিং বা সম্ভাব্যতা যাচাই করা শিখতে হবে। আর এর জন্য সবচেয়ে কার্যকর হাতিয়ার হল বেইস থিওরেম, মানে বেইস থিওরেম এবং বেইস রেট বোঝার ক্ষমতা। আচ্ছা। আমরা প্রায়ই কোনো ঘটনার সম্ভাবনাকে ভুলভাবে বিচার করি, বিশেষ করে আধুনিক যুগে যখন আমরা চারপাশ থেকে এত ডেটা পাই। বিষয়টা একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝালে মনে হয় সুবিধা হবে, কারণ এই স্ট্যাটিস্টিক্স বা সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে বসি। একদম সহজ একটা উদাহরণ দিই। ধরুন, এমন একটা বিরল রোগ আছে যা লাখে মাত্র একজন মানুষের হয়। লাখে একজন? আচ্ছা। এই রোগ ধরার জন্য বিজ্ঞানীরা একটা অত্যন্ত উন্নত মেডিকেল টেস্ট বানিয়েছেন, যার ৯৯% সময় একদম সঠিক রেজাল্ট দেয়। এখন কেউ একজন হাসপাতালে গিয়ে সেই টেস্ট করালো এবং তার রেজাল্ট এলো পজিটিভ। সাধারণ জ্ঞানে কি মনে হবে, তার কি রোগটা আসলেই হয়েছে? বাপরে, ৯৯% নিখুঁত টেস্ট পজিটিভ এসেছে। যে কেউই তো আতঙ্কে ভেবে নেবে যে তার রোগটা হয়ে গেছে, তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। ঠিক এই জায়গাটাতেই আমরা যুক্তির সবচেয়ে বড় ভুলটা করি। একে বলা হয় বেস রেট ফ্যালাসি। শুধু টেস্টের নিখুঁত হওয়ার হার দেখলে হবে না, আমাদের দেখতে হবে রোগটা আসলে কতটা বিরল। আচ্ছা, মানে বেস রেটটা দেখতে হবে। হ্যাঁ, আমরা যদি ১,০০,০০০ মানুষের একটা ভিড়ের কথা চিন্তা করি, তাদের মধ্যে আসলেই রোগটি আছে মাত্র একজনের। এখন এই ১,০০,০০০ মানুষের উপর যদি আমরা ওই ৯৯% নিখুঁত টেস্টটা চালাই, কি হবে? দাঁড়ান, হিসাব করি। টেস্ট যেহেতু ৯৯% সঠিক, তার মানে সে ১% মানুষের ক্ষেত্রে ভুল রেজাল্ট বা ফলস পজিটিভ দেখাবে। ১,০০,০০০-এর ১% মানে তো প্রায় ১,০০০ জন। চমৎকার! তার মানে টেস্টটি ১,০০০ জন সম্পূর্ণ সুস্থ মানুষকে ভুল করে বলে দেবে যে তাদের রোগ হয়েছে। ও আচ্ছা। আর ভিড়ের মধ্যে যে সত্যিকারের একজন রোগী ছিল, তাকেও টেস্টটি সঠিকভাবে চিহ্নিত করবে। তার মানে মোট ১,০০১ জন মানুষের টেস্ট রেজাল্ট পজিটিভ আসবে। আমি বুঝতে পেরেছি। তার মানে ওই ১,০০১ জন মানুষের মধ্যে সত্যিকারের রোগী মাত্র একজন। সুতরাং টেস্ট পজিটিভ এলেও আসলেই রোগ থাকার সম্ভাবনা ১,০০০ ভাগের ১ ভাগেরও কম। এটা তো রীতিমতো চোখ খুলে দেওয়ার মতো ব্যাপার। এটাই হলো বেস থিওরেমের মূল শিক্ষা। কোনো নতুন তথ্য, যেমন টেস্টের রেজাল্ট পাওয়ার আগে আমাদের আগের জানাশোনা মূল ডেটা, অর্থাৎ রোগটির বিরলতা ভুলে গেলে চলবে না। দারুণ। এই যুক্তির প্রশিক্ষণ আমাদের খবরের কাগজের পরিসংখ্যান বুঝতে, মিথ্যা ভয় থেকে বাঁচতে এবং দৈনন্দিন জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অসাধারণ। আজকের এই পুরো আলোচনাটা সত্যি আমাদের মস্তিষ্কের জন্য একটা দুর্দান্ত ওয়ার্কআউট ছিল। সাইমন ব্ল্যাকবার্নের থিঙ্ক বইয়ের সূত্র ধরে আমরা দেখলাম কিভাবে দেকার্ত সব সন্দেহ পার হয়ে মনের অস্তিত্ব খুঁজে পেলেন। হ্যাঁ। তারপর মন ও শরীরের সম্পর্ক খুঁজতে গিয়ে আমরা চেতনার কঠিন সমস্যার মুখোমুখি হলাম। এরপর নির্ধারণবাদ ও স্বাধীন ইচ্ছার বিতর্ক পার হয়ে আমরা বুঝলাম নিজের ভেতর থেকে আসা সিদ্ধান্তই হল আসল স্বাধীনতা। একদম ঠিক। পরিচয়ের জটিল ধারণা শেষে বেইজ থিওরেমের এই যৌক্তিক বিশ্লেষণটি যেন পুরো যাত্রার একটি নিখুঁত সমাপ্তি টানল। আসলে দর্শনের কাজই হল আমাদের চিন্তার ভেতরের অসঙ্গতিগুলো ধরিয়ে দেওয়া। আমরা কিভাবে ভাবি, কেন ভাবি, সেগুলোকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ফেলা। আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা নতুন চিন্তা উকি দিচ্ছে। ওই যে জন লকের মতে চেতনার ধারাবাহিকতাই হলো আমাদের আসল পরিচয়। হ্যাঁ।
এখন কল্পনা করুন তো, ভবিষ্যতে প্রযুক্তির এমন উন্নতি হল যেখানে মানুষের মস্তিষ্কের সব স্মৃতি, অনুভূতি আর চেতনা হুবহু একটা সুপার কম্পিউটারে আপলোড করে দেওয়া সম্ভব হল। এরপর যদি ওই মানুষটির শারীরিক মৃত্যু ঘটে, তবুই কম্পিউটারের ভেতরে যে চেতনাটি চলবে, সেটি কি সেই মানুষটি? আমরা কি তখন একটা মেশিনের ভেতরে বেঁচে থাকব? ভাবুন তো একবার। বাপরে, সত্যি, যেদিন প্রযুক্তি এই পর্যায়ে পৌঁছাবে সেদিন আমি কে, এই প্রশ্নের উত্তর আমাদের নতুন করে লিখতে হবে। মানব সভ্যতার জন্য সেটা হবে এক অভাবনীয় বাঁক। একদম। আমাদের সাথে এই দীর্ঘ এবং গভীর চিন্তার যাত্রায় অংশ নেওয়ার জন্য শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। এই আলোচনাগুলো যদি আপনাদের ভাবনার জগৎকে একটু হলেও নতুনভাবে নাড়া দিয়ে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশিতে সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানাবেন। হ্যাঁ, আপনাদের চিন্তাভাবনা জানতে পারলে আমাদেরও খুব ভালো লাগবে। নতুন কোনো বিষয়, নতুন কোনো বইয়ের পাতা থেকে ভাবনার খোরাক নিয়ে আমরা আবারও ফিরে আসব। সবাইকে অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন এবং প্রশ্ন করতে শিখবেন।